25শে বৈশাখ, বাজে মাদল বাজে শাঁখ, তোমারই জন্মদিনে বারবার দেয় ডাক 25শে বৈশাখ। কতবার ছুটে গেছি তোমার কাছে, হৃদয় তন্ত্রীতে বাজে শান্তিনিকেতন, চারিদিকে মুখরিত রবির গান, কবির লাগানো গাছে সাজানো বাগান। তোমারই কথা ফেলে নিঃশ্বাসে প্রশ্বাসে, তুমি যেন এই নেই এই আছো পাশে। শান্তিনিকেতনের আকাশে বাতাসে অক্ষয় অমর হয়ে শব্দমালা গেঁথে, বারবার এসো ফিরে ফিরে এসো কবি আমের শাখে 25শে বৈশাখে। নমস্কার। দীর্ঘদিন লেখালেখি করছি, স্কুল জীবন থেকেই মূলত শুরু। তখন পড়াশোনার চাপ ছিল, চাকরি বাকরি করতে হবে, বাড়ির দিক থেকেও তাগাদা ছিল। তো যাই হোক, চাকরি সূত্রে বিভিন্ন জায়গাতে ঘোরার সুবাদে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মেশার সৌভাগ্য হয়েছিল। কবি সাহিত্যিক অনেকের সংস্পর্শে আসতে পেরেছি, লেখালেখি করেছি। তো রিটায়ারমেন্টের পরে এখন ভাবলাম যে আরও কিছু লেখা দরকার। শুরু করেছিলাম ছড়া দিয়ে, তারপরে কবি সম্পাদক তাদের অনুপ্রেরণায়, তাদের কথা মতো ছড়া, কবিতা, গল্প, লিমেরিক, হাইকু অনেক কিছু লিখতে হয়েছে, কিংবা বলা ভালো তারা অনেকেই আমাকে দিয়ে লিখে নিয়েছেন। লেখার মধ্যে একটা আনন্দ পাই, এই যে এতগুলো বই প্রকাশিত হয়েছে বা আরও হবে। রিসেন্টলি এক প্রকাশক আমাকে বললেন, তুমি তো ভূতের গল্প লিখেছিলে, আমাকে ভূতের ছড়া চাই, ভূতের ছড়ার ওপরে একখানা বই করতে চাই। তো মোটামুটি 4-5 দিনে প্রায় 30খানা ছড়া লিখে ফেলেছি। এটাও একটা আনন্দ, প্রাপ্তি কতখানি জানি না, তবে লেখার মধ্যে আনন্দ পাই। এই যে আমার ঘরে এত বই, নিচে ওপরে মিলিয়ে বই যা রয়েছে সেগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করি। সব বই যে পড়ে ফেলি বা পড়া হয়ে ওঠে তা না। তার ফাঁকে একটা পত্রিকা টাট্টু ঘোড়া সম্পাদনা করি, তাতেও ছোট বড়, আমি কে বড় লেখক কে ছোট লেখক মনে করি না, মানুষকেও তাই। এই একটা কবিতার লাইন দিয়ে বলি, কেউ বড় লোক কেউ বা গরিব, তাতে কি যায় আসে, আমি শুধুই দেখি মানুষ আমারই চারপাশে। ছোট হোক বড় হোক, সবাইকে নিয়ে চলতে আমার ভালো লাগে। বয়সটা তো সংখ্যা মাত্র, অনেকেই বলেন, আমিও ভাবি। তো ছোটদেরকে অনেক সময় যদি ভুলও কিছু লিখে থাকে, আমি চেষ্টা করি সেই ভুলটাকে শুধরে দেওয়ার। এক সময় আমিও তো শিখেছিলাম, কিছুটা জেনেছি, সব জানি তা বলবো না। জীবনে পরিবর্তন আসবে, নদী যেমন গতিপথ বদলায়, মানুষের জীবনেও তাই। এক সময় আমরা যদি আমাদের পূর্বসূরি আদিযুগ মধ্যযুগের কবিদের কথা ভাবি, তাদের লেখাও আমি পড়ি। সবার প্রতি আমার শ্রদ্ধা সম্মান রয়েছে, ছোটদের প্রতি আমার সেই ভালোবাসাটা রয়েছে। এবং আমাদের যে আমি আমার পত্রিকা বলি না, আমাদের পত্রিকায় বলি সাধারণত, টাট্টু ঘোড়া। আমি সবাইকেই বলি টাট্টু ঘোড়া আমাদের পত্রিকা। কোনো সম্পাদক বলেন আমার পত্রিকা, আমি বলি না, এটা আমাদের পত্রিকা। এবং আজকাল অনেক সম্পাদককে দেখা যায় লেখা ছাপার আগেই বলেন 200 টাকা পাঠান, বা পত্রিকা দেওয়ার সময় পত্রিকার মূল্য দাবি করেন। না, আমি সেটা করি না। না করার কারণ হলো, একজন কবি বা সাহিত্যিক গল্পই লিখুন, কবিতা লিখুন, ছড়া লিখুন, কষ্ট করে লেখেন, তারা লেখা দিচ্ছেন বলে আমি আমার পত্রিকাটা প্রকাশ করতে পারছি। এবং তাদের প্রতি সম্মান জানাবার জন্যই আমি তাদের থেকে আমার পত্রিকা শুরুতেই সৌজন্য সংখ্যা বলে একটি
সিল মারা থাকে, কারণ তারা যে কষ্ট করে লিখছেন, বিশেষ করে ছোট যারা চাকরিও করে না, তাদের কাছ থেকে পত্রিকা কিনে নাও বলাটা আমার মনে হয় যে তাদেরকে যেন আমি অসম্মান করতে চাই না। তাই আমি নিজের খরচাতেই পত্রিকা করি, এবং ছোট যারা লিখছে, যাদের ছন্দের কিছুটা ঘাটতি থেকে থাকে, চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলে কি করে সেটাকে আরও ভালো করা যায় সেটা চেষ্টা করে যাই। না, ছড়াটা কবিতা ছন্দেও লেখা যায়, অন্তমিল থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ছন্দ সব কিছুতে একটা থাকা দরকার। বিশেষ করে কবিতার ক্ষেত্রে, ছড়ার ক্ষেত্রে, কবিতা তো বটেই, বিশেষ করে ছড়ার ক্ষেত্রে ছন্দটা অবশ্যই থাকা দরকার, অন্তমিল অবশ্যই থাকা দরকার। এবং আমি মূলত ছোটদের কথা ভেবে লিখি এই জন্য, কারণ এখন অনেকেই লেখা লিখছেন, কিন্তু ছোটদের কথা আমার মনে হয় সবাই সমানভাবে ভাবেন না বা গুরুত্ব দেন না। কারণ ছোটরাই তো, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্ম। তাদেরকে ঠিকমতো গড়ে তুলতে গেলে আমাদের তাদের কথা আগে ভাবতে হবে। ছোটদের মনের মধ্যে, ছোটদের মনের মণিকোঠাতে পৌঁছতে না পারলে তাদের সম্বন্ধে কি লিখব, কেন লিখব, সেটা বোধ হয় তার সার্থক রূপায়ণ হয়ে উঠবে না। কতটা সক্ষম হয়েছি জানি না, তবে চেষ্টা আমি করে যাই। কারণ আমি ছোট বড় সবার জন্য লিখলেও ছোটদের কথাটাই আমি বেশি করে ভাবি। তো ছোটদের আজকাল পরিবর্তন তো অবশ্যই আছে, কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা মোবাইল হাতে পাওয়া দূরের কথা চোখেই দেখিনি, কিন্তু এখন একটা বাচ্চা ছেলে তার হাতে মোবাইল না দিলে সে খেতে চায় না। কোনো বাবা মা সুন্দরভাবে সেটা ট্যাকেল করেন, যেটা আমি লেখার মাধ্যমে, আমার কিছু লেখার মাধ্যমেও প্রকাশ করেছি। এক্ষেত্রে বাবা মাকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে, চট করে রাগলে চলবে না। ছোটদের রাগের কারণ হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের ডিমান্ড থাকলেও সাপ্লাই ছিল না। কিন্তু এখন যেহেতু সেই একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবার হচ্ছে, এখন দেখা যায় একটা ছেলে বা একটা মেয়ে, বড় জোর দুটো ছেলে মেয়ে, তারা যা পায় তাই পেয়ে, যা চায় তাই পায়। তো মূলত সেই কারণেই তাদের বায়না, তাদের আবদারটা বেশি হয়। না পেলেই তখন রাগারাগি, হাত পা ছড়ে, চিৎকার চাঁচামেচি করে। তো তাদের ঠান্ডা করতে গেলে একটা ছেলে ভুলানো ছড়া, পুরনো দিনের ছড়া, আমরা অবনীন্দ্রনাথের ছড়া পড়েছি, রবি ঠাকুরের ছড়া পড়েছি। তো কোনটা তাদের ভালো লাগবে, কোনটা সিরিয়াস ছড়া, কোনটা মজার ছড়া, কোনটা পেলে তারা খুশি হবে, রসগোল্লা চাই না রাজভোগ চাই, সেটা আগে নিজেকে বুঝতে হবে, এবং কি সে পছন্দ করে। তো সেই জন্য ছোটদের মনোজগতে ঢোকাটাও দরকার। সত্যি কথা বলতে ছড়ার প্রতি আমার দুর্বলতা চিরকাল। কবিতা লিখি কেন, কবিতাও ভালো লাগে। এই যে বিভিন্ন পুজো সংখ্যা, অনেক সম্পাদক লিখতে বলেন, কেউ গল্প চান, কেউ কবিতা চান, কেউ ছড়া চান। তো আমি যেটা মনে করি, তাদের চাওয়ার ক্ষেত্রে আমার একটা পাওয়া হলো, আমার কিছু লেখা হয়ে যাচ্ছে। তো কবিতা ছড়া প্রথমেই লিখতাম, লিমেরিক হাইকু তখন অত বুঝতাম না আমার লেখা যখন শুরু করি, কিন্তু পরে আমাদের বড়দের থেকে কিছু শিখলাম, বইপত্রে একটু পড়াশোনা করলাম। কারণ কিছু লিখতে গেলে নিজেকে পড়াশোনাও করতে হয়। একবার সত্যজিৎ রায় বলেছিলেন, আমার বাড়িতে গিয়েছিলাম, দেখা হয়েছিল আমার এক বন্ধুকে নিয়ে, রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে কেউ বলছিলেন যে প্যান প্যানে। তখন সত্যজিৎ রায় বলেছিলেন, একজন বিদগ্ধ মানুষ, আমার সৌভাগ্য, তারাপদ রায় হোক, সুনীল গঙ্গোপাধ্যায় হোক, সমরেন্দ্র সেনগুপ্ত, কার্তিক মোদক, বিভিন্ন মানে সিনিয়র কবি যারা আমাদের সময়ের,
তাদের সান্নিধ্যও পেয়েছি, তাদের উপদেশ পেয়েছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। যেটুকু বুঝেছি, অনেক কিছুই লিখতে হয় কবিকে বা সাহিত্যিককে। শুধু গল্প, শুধু কবিতা, শুধু ছড়া লিখলেই চলবে না। কয়েকদিন আগে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলাম, একজন সম্মাননীয় ব্যক্তি, দুখানা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ওনাকে আমরা তপনদা বলেই সম্বোধন করি, এবং ভীষণ ভালো মানুষ, শুধু সাহিত্যিক নয়, ভীষণ ভালো মানুষ। তো আমি আমার দুই বন্ধু কবি ফটিক চৌধুরী, কবি দুর্গাদাস মিত্রা গিয়েছিলাম। তপনদা বললেন, সুনীল, সেই কবে উপন্যাস লিখেছো, এখন কিছু উপন্যাস লেখো। তো এরা আমাদের সত্যিকারের অনুপ্রেরণা, এবং এদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ মাথায় নিয়েই তো আমরা এগিয়ে চলি বা এতখানা পথ এগিয়ে এসেছি। তো যার ফলে কবিতা, ছড়া, উপন্যাস, গল্প সবই লিখতে হবে। সমসাময়িক কবি সাহিত্যিক কি লিখছেন, এবং আমি যদি ছোটদের জন্য লিখি, ছোটদের মনের মধ্যে যদি একটু প্রবেশ করার চেষ্টা করি, তারা কি চাইছে, কি ভালো লাগে তাদের, সেটা আগে নিজেকে বুঝতে হবে, এবং সেই মতো তাদের জন্য যদি লিখি, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ছড়া পত্রিকা করি, অনেকের সঙ্গে আমি কথা বলতে হয় বা বলি, কে কিরম লিখছে এবং ছোটরা কোনটা পছন্দ করছে, কোনটা পছন্দ করছে না, আমি নিজে যদি ওয়াকিবহাল থাকি, তবেই আমি তাদের উপযোগী, পুরোপুরি না হলে অন্তত কাছাকাছি যেতে পারবো, এটাই আমার বিশ্বাস। ছোটবেলা আমরা মোবাইল হাতে পাওয়া দূরের কথা, চোখেই দেখিনি, মোবাইল এসেছে। আগে একটা সময় ছিল, একটা ফ্যাসিট মেশিনে অফিসের লোকেরা যোগ বিয়োগ করতো, এখন সে ফ্যাসিট মেশিন উঠে গেছে। তো সেটা সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য হয়তো দুটো কবিতা লিখলাম বা ছড়া লিখলাম। এখন যে যুগ এগিয়ে যাচ্ছে বা পাল্টে যাচ্ছে, এই ফ্যাসিট মেশিন থেকে টাইপরাইটার বা কম্পিউটার এলো, ল্যাপটপ এলো, এইভাবে দেখা যাবে এরপরে আরও হয়তো সায়েন্স অনেক এগিয়ে যাবে। ছেলেমেয়েরা তারা কিন্তু এই জিনিসগুলো চট করে ধরে নেয়, যেটা বয়স্ক যারা পেরে ওঠে না বা পারে না। তো দিন যখন পাল্টাবে, দিন যখন বদলাবে, তার সঙ্গে সঙ্গে কি বলবো, একজন সার্থক কবি হতে গেলে বা ভালো লেখা লিখতে গেলে, সার্থক কবি হোক বা না হোক, ভালো লিখতে হবে। তো ভালো লেখা লিখতে গেলে সেগুলো সম্বন্ধে জানতে হবে, নিজেকে আপডেট করতে হবে, এবং আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে, ছোটদের সঙ্গে মিশে যেতে হবে। ছোটরা যখন খেলাধুলা করছে, কোথাও গল্প করছে, আড্ডা দিচ্ছে, ছোটদের সঙ্গে মিশতে গেলে আমি যদি ছোটদের সঙ্গে হামাগুড়ি দিই, ছোটদের ভাষাতে কথা বলি, তারা কিন্তু বেশি আকৃষ্ট হয়, কাছে চলে আসে, এবং বয়স্ক লোকেদের মনে করে তার কাছে একজন সহজ মানুষ। তবেই আমি লেখার উপকরণটা পাবো, তবেই আমি তাদের মনে জগতে ঢুকতে পারবো, এবং তাদের মনের মতো সব লেখা না হলেও অন্তত কিছু লেখা লিখতে পারবো। পরিবর্তন তো আছেই, এবং সম্পাদক হিসেবে আমার এই যে পত্রিকা, এতে প্রায় 300 জন কবির লেখা প্রকাশিত হয়েছে। পাই হয়তো 500 কবিতা বা ছড়া, যাই পাই না কেন, আমাকে তার মধ্যে ঢুকতে হবে, পড়তে হবে। সবগুলো লেখা কি প্রকাশযোগ্য, এর দুটো দিক থেকে আমি ভাবি। এক সম্পাদক হিসেবে যে ছড়াটা ছড়াই হয়নি, আমি যদি সেটা প্রকাশ করি, বাকি সম্পাদকরা বা পাঠক তারা ভাববেন ইনি কিরম সম্পাদক, এই লেখাটাও ছেপে দিলেন, এটা তো ছড়াই নয়। এক। দ্বিতীয় কথা হলো, যার ছড়াটা আমি এডিট না করে, সম্পাদনা না করে ভুল শুধু ছাপিয়ে দিলাম, তারও একটা পাঠক সমাজে তার একটা ইম্প্যাক্ট আছে। তারা ভাববেন এই ভদ্রলোক কী লিখেছেন, বা এই কবি কী ছড়া লিখেছেন, তার দিকটাও যেমনি ভাবতে হবে। অ্যাট দ্য সেম টাইম সম্পাদক হিসেবে আমারও একটা দায়িত্ব আছে বলে মনে করি। যেগুলো প্রকাশ করা যাবে না, আমি ভালোভাবে হাসি মুখেই বলে দিই, ভাই
এটা আরেকটু দেখুন, বা একদিন আমার বাড়ি আসুন। আমার একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করছি। একটি ছেলে ক্লাস 10-এ পড়তো, এটা 2 বছর আগের কথা বলছি। ছেলেটি লিখে আমাকে ফোন করে বলছে, ফোন নাম্বার, মোবাইল তো সবার হাতে, আমার লেখাটা কি ছাপা হবে? আমি বললাম, ছাপা হওয়ার আগে আমি জানতে চাই তুমি কোন ক্লাসে পড়ো? কথা শুনে মনে হচ্ছে তুমি তো খুব বাচ্চা ছেলে। আমি ক্লাস 10-এ পড়ি। তখন ছেলেটিকে আমি ফোনে বললাম, তোমার এই এই জায়গাতে ভুল আছে, তুমি বলো, আমি এটা সংশোধন করতে পারি, করে ছাপাতে পারি। ছেলেটি খুব খুশি হলো, কারণ আমাদেরও যখন বয়স কম ছিল, লেখা যখন ছাপা অক্ষরে প্রকাশিত হতো, আগে নিজের নামটা দেখতাম যে আমার লেখা কিনা, অনেক বছর আগের কথা। তো সেগুলো তো আমরা ভুলতে পারি না। তো ছোটদেরকে উৎসাহ দেওয়াটাও আমাদের কাজ, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এগিয়ে চলতে পারে সেটা দেখাও আমাদের কাজ। তো এইরকম অনেকের সঙ্গে কথাও হয়েছে, অনেকে বাড়িতেও এসেছেন। আমি বলি অনেককেই যে ঠিক আছে ভাই, বাড়িতে আসবে, 1 কাপ চা খেতে খেতে কথা হবে। তো সেই জিনিসটা এখনও আমি চেষ্টা করি, সেই সূত্রে অনেকের সঙ্গে আলাপ পরিচয়। আমি কোনো বিশেষ বিষয় ধরে লিখি না, অনেক বিষয় লিখতে হয়। কখনো কখনো সম্পাদকরাই বলে দেন এই লেখাটা লিখতে হবে, এই বিষয়ের উপর লিখতে হবে। তো তখন একটু চিন্তা ভাবনা তো করতেই হয়। তৃপ্তি যে পুরোপুরি হয় তা বলবো না। লিখলাম আজকে একটা লেখা, ভালো লাগলো, ভাবলাম এটা লেখাটা ভালোই লিখেছি। আবার কিছুদিন পরে যখন দেখি এটা কি আমি লিখেছিলাম, না এই জায়গাটা সংশোধন হওয়া দরকার। তো সেরকম হয়। আবার কিছু কিছু লেখা যখন আমার বন্ধুরা অনেক সময় বলেন ফেসবুকে দাও, আমি সাধারণত ফেসবুকে সপ্তাহে একটা করে লেখা ছাড়ি, বিশেষ করে প্রত্যেক রবিবার। তো তাদের যে মন্তব্যগুলো কেউ লিখে দেয়, কেউ আবার বলে এই কথাটা আমি লিখবো না, তোমাকে ফোন করলাম, এই লাইনটা এরম হলে ভালো হতো, আমি সেটা সাদরে গ্রহণ করি। কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, যখন আমরা লিখি তখন ভেতরের ভাবটা আমার কাছে পরিষ্কার, কিন্তু বাইরের যে রূপ সেটা পাঠকই বলবে। কমার্শিয়াল বাণিজ্যিক পত্রিকাগুলো তারা অনেক বিজ্ঞাপন পায়, তাদের সেল অনেক বেশি, তারা যেভাবে পরিকল্পনা করেন যেটা লিটল ম্যাগাজিন করতে পারে না। কারণ লিটল ম্যাগাজিন মোস্টলি কেন প্রায় সবই তাদের নিজস্ব পুঁজিতে, নিজস্ব অর্থ ব্যয় করে করতে হয়, তাদের লোকবলও কম, বিজ্ঞাপন পায় না। তো এক্ষেত্রে প্রতিযোগিতার দরকার নেই। যেটা লিটল ম্যাগাজিন করতে পারে, প্রতিযোগিতার মধ্যে না গিয়ে, হ্যাঁ আমি লেখক, নতুন নতুন লেখক, নতুন নতুন কবিকে আমি তুলে ধরবো, এটা একটা, আমি মনে করি এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। যখন লেখা শুরু করেছিলাম তখন ভাবিনি যে এতগুলো বই আমি লিখব, তখন ভাবিনি যে এত লোকে আমাকে লেখার জন্য বলবে, বা এই যে ফেসবুকে যখন লেখাগুলো দিই তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেন, তখন মনে হয় যে আরও লিখতে হবে। আগে ভাবতাম ঠিক আছে 5টা লিখলেই হয়ে গেল, 5টা বই বেরোলেই ঠিক আছে, তখন একটা লিমিটেশনের মধ্যে থাকতাম। তো অনেকে বলে যে স্কাই ইজ দ্য লিমিট। তো সেক্ষেত্রে একসময় ভেবেছিলাম ঠিক আছে 5টা 10টা বই লিখলেও চলবে, পরে ভাবলাম না, সেই বাজেটের রিভাইজড বাজেটের মতো ভাবলাম না ঠিক আছে সংখ্যাটাকে বাড়িয়ে 50 করি। এখন মোটামুটি যা লেখা হয়েছে 50-র কাছাকাছি এসে গেছে। তো চিন্তা করি বা ভাবি বয়সই যখন এত হচ্ছে তখন সংখ্যাটা বাড়াবো না কেন। ক্ষেপ করতে চাই না, তবে দিয়েছি কিছু, দিতে হবে আরও অনেক, এটাই মনে মনে ভাবি। শুধু নিজের কথা ভাবলে হবে না, নিজের কথা যে ভাবি না তা না, কিন্তু এই যে ছেলে মেয়ের কথা বললাম,
আর আমি একটু ছোট বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি। একবার বইমেলাতে গিয়েছি, কোনো অনুষ্ঠানে একটা ছোট্ট মেয়ে আমারই কোনো একটা ছড়া পাঠ করছে। আমি তাকে বললাম, তুমি এটা কোথায় পেলে? কেন, অমুক দোকান থেকে নিয়েছি, বা কেউ বললো অমুক জায়গা থেকে নিয়েছি। তার যে অভিভাবক বা অভিভাবিকা বাবা মা ছিলেন, তারা কেউ আমাকে চিনতেন। তখন বললেন যে উনি কবিতাটা লিখেছেন, উনি ছড়াটা লিখেছেন। তখন বাচ্চাটা দারুণ খুশি হয়ে আমার কাছে চলে এসে বললো, তোমার একটা অটোগ্রাফ দাও। অটোগ্রাফ না, ফটোগ্রাফ না। তখন আমার ব্যাগে বই ছিল, তার নাম লিখে শুভেচ্ছা দিয়ে দিলাম, প্রণাম করলো। তো প্রণাম করাটা বড় কথা না, কিন্তু সে পেয়ে যে খুশি হলো, তার যে মনের মতো একটা বই পেল, উল্টে পাল্টে যখন দেখছে, সেখানেই মনে হয় কবি বা লেখকের একটা তৃপ্তি, স্যাটিসফ্যাকশন, যেটাকে আমরা সচরাচর বলে থাকি। গাছ, যে বাড়িতে তুমি থাকো আমি ঠিক পাশের বাড়িতে, একই মেঘ, একই রোদ, উঁকি মারে দুটি বারান্দায়। মাধবীলতার গাছ বুক ঘেঁষে বেয়ে ওঠে একই পাঁচিলে। তোমার দু চোখে চাঁদ কুঁড়ি হয়ে ফোটে জ্যোৎস্নার মতো লাল নীল সবুজ আলোয়। চাইলেই ভালোবাসা গাছ হয়ে যায়, অন্তহীন খোঁজা। আমার জীবনে চাঁদ একাদশী, পূর্ণিমা হলো না। হাওয়ায় ভাসে তোমার গান, নীল মেঘস্রোতে। দিগন্ত বিস্তৃত মাঠ, পোড়া মাটি, ঘাস পাতা জল। তবুও তোমায় খুঁজি, অন্তহীন খুঁজে চলা, অন্তরীণ তোমার ছায়ায়। বিভীষিকা, আমার চোখের ঘুম বিপন্ন হয়েছে, রাত তাই জেগে থাকে। তোমার দু চোখেও কি জোনাকির আলো? তুমিও কি জেগে আছো রাত? এসো সম্মিলিত দেখি বসে দূরের ওই গোচারণ ভূমি, কুঁড়ে ঘর, কম্পমান হ্যারিকেন শিখা। আরও দূরে ওই দেখো হতভাগ্য তাল গাছ, দাঁড়িয়ে যে আছে স্কেলিটন। সে কি সময়, স্বপ্ন যার মারা গেছে বজ্রের অন্যায় শাসনে। প্রতীক্ষা, বুকে রক্তে কষ্ট অনেক, চেয়েছিলাম তবু নতুন ফোটা গোলাপ। বাতাস বলল, একটু দাঁড়াও, এখন নয়, এখন আমার ঝড় জাগাবার পালা। গাছতারাদের মতোই এই পৃথিবী অসহায়, লক্ষ তারা আকাশে তবু মাটিতে আঁধিয়ার। লক্ষ তারা আকাশে তবু মাটিতে আঁধিয়ার। জীবন হলো পরিপূরক, তবুও প্রত্যাশা, লাল গোলাপের আশা। রং নাম্বার। একটা সময় ছিল টেলিফোন বাজলেই তুমি ছুটে গিয়ে রিসিভার তুলে বলতে, হ্যালো, কে, তুমি বলছো? আমি কণ্ঠস্বর বিকৃত করে বললে তুমি বলতে, নটি বয়, দুষ্ট কোথাকার। তুমি হারিয়ে যাওয়ার পর এভাবে কেউ আর সম্বোধন করে না। সারা শরীর জুড়ে অসুখ, গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাচ্ছে, গ্রীষ্মের দাবদাহে পুড়ে যাচ্ছে সরসজ্জায় রাখা বিক্ষত দেহ। শুকিয়ে যাচ্ছে ঝর্ণা জলাধার। এখন আর কেউ তোমার মতো হ্যালো দুষ্টু বলে না, শুধু প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল। কৃষ্ণচূড়া, আগুন রঙে আজ সেজেছ ফাগের বাহার নিয়ে। কৃষ্ণচূড়া রঙের ছটা ছড়ায় পথে পথে। গ্রীষ্ম শুধু আগুন ছড়ায় তোমার ফাগুন মনে। ধূসর পথ মলিন হয় তোমার আমন্ত্রণে। চা খাওয়া, চা খেতে চাও? কি আর এমন, একটুখানি বসো, জল চড়ালাম, ফুটবে খানিক, একটু ঘুরে এসো। কি চা খাবে? দুধ দেবো তো? তুমিও খাও লিকার?
লেখার ভালো, অনেকে আবার করে না তা স্বীকার। চিনি দেব 2-3 চামচ, তোমারও বুঝি সুগার। ঠিক ধরেছি, চোখ মুখ আর বলছে তোমার ফিগার। চা খেয়েও কম, সকাল সন্ধে হাঁটো হনহন করে। চা খেতে নয় যেতেই পারো শ্যামবাজারের মোড়ে।